সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই রাজনীতিবিদ। আমার সঙ্গে রয়েছেন, বাম পাশে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুন রশিদ, এবং সর্ববামে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো শুনতে চাই। আজকে দিনের উল্লেখযোগ্য শিরোনামগুলোর মধ্যে রয়েছে, এবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে। প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারোর জন্যই মঙ্গল নয় বলেছেন ভারতের সেনাপ্রধান। দ্বিতীয় শিরোনামটি ছিল, রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে ভাইয়ের অভিযোগ। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। তৃতীয় শিরোনাম ছিল, বিচার বিভাগে হাসিনার অনুগত বিচারক ও কর্মকর্তাদের বিচার চান রুহুল কবির রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্নেল অলি। আরেকটি শিরোনাম ছিল, পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা, দাবি পূরণে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছিল দিনের উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা আলোচনা শুরুটা করতে চাই জনাব হারুন রশিদকে দিয়ে। যা আমরা দেখেছি আজকে দিনের উল্লেখযোগ্য শিরোনামগুলোর মধ্যে দেখেছি, শেখ হাসিনা এবং তার পরিবারের যে সন্ততি রয়েছে তাদের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে এক ধরনের অনিয়মের অভিযোগ, দুর্নীতির অভিযোগ। একই সাথে সানডে টাইমসের একটি খবর, লন্ডনের সিটি মিনিস্টার টিউলিপের বিরুদ্ধে যে আগের যে দুর্নীতির অভিযোগগুলো ছিল সেটিকে নতুন করে সামনে এনেছে তারা। আসলে ঘুরে ফিরে এই ক্ষমতাচ্যুত বা পদচ্যুত শেখ হাসিনার পরিবার বা তার সদস্যদের নামগুলো ঘুরে ফিরে আসছে কেন? জি, ধন্যবাদ আজকের বাংলা ভিশনের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সহ আলোচক সহ বাংলা ভিশনের সারা দেশ বিদেশের দর্শকদেরকে রাতের শুভেচ্ছা। বাংলাদেশে গত 15 বছর বাংলাদেশের সর্বক্ষেত্রেই যে দুর্বৃত্তায়ন হয়েছে, এবং এই দুর্বৃত্তায়ন নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা। এবং আজকে যে নিউজটি আপনার প্রধান নিউজ হিসাবে শিরোনামে এসছে, আমরা সকলেই জানি যে বাংলাদেশে রাজুক কর্তৃক যে সমস্ত জায়গায় প্লট বরাদ্দ দেওয়া হয়, ধানমন্ডি হতে পারে, গুলশান হতে পারে, আপনার পূর্বাচল হতে পারে, বনানী হতে পারে, এই ধরনের যে সমস্ত রাজুকের দ্বারা যে সমস্ত প্লটের বরাদ্দ, সেখানে এমপিদের একটা প্রিভিলেজ আছে, বা সারা রাষ্ট্রের বিশেষ কিছু ব্যক্তিদের সেখানে প্রিভিলেজ আছে। তারা আবেদন করলেই লটারির বাইরেই তাদের প্লট দেওয়া হয়, যদি তাদের পূর্বপুরুষরা, তাদের সদস্যরা কেউ অতীতে প্লট না পেয়ে থাকে, কিন্তু জীবনে একবার পাবে। অর্থাৎ আমি এমপি হয়েছি, পাপিয়াও এমপি হয়েছে, ভবিষ্যতে আমার ছেলেমেয়েরাও কেউ হতে পারে, কিন্তু আমি একবার পেয়ে গেলে কিন্তু আমার আর সদস্য, আমার ওয়ারিশরা কেউ আর প্লট পাবে না। এটা একেবারে সুনির্দিষ্ট আইন, আপনার বিধিবদ্ধ আইন। এখন আজকে যেটা দেখা যাচ্ছে যে পত্রপত্রিকা গণমাধ্যমে যে নিউজটা এসছে, আমার তো মনে হয় যে আর বেশি আপনার দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করার জন্য আর বেশি তদন্ত প্রয়োজন নেই। এইটি একটু বড় ধরনের আপনার বেআইনি কাজ করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে। তার কারণ এখানে শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার সদস্য, তার আরেক বোন, তার আরেক বোনের ছেলে, আরেক বোনের মেয়ে, আরও অন্যান্য সদস্যদের ইতিমধ্যে সেদিন কদিন আগে একটা গণমাধ্যমে, যেটা তদন্ত চলছে, এখনো পূর্ণাঙ্গ হয়নি, তাতে দেখা গেল প্রায় 60 কাঠা মতো প্লট আপনার তার পরিবারের সদস্যদের নামে 6টি প্লট বরাদ্দ হয়েছে। এখানে আরও তদন্ত চলছে, তাতে আরও পরিবারের সদস্যরা আছে, সেগুলো অনুসন্ধান চলছে। তো আমি মনে করি যে রক্ষক যদি নিজেই ভক্ষক হয় আর নিজে সবসময় বড় বড় বয়ান দিতেন দুর্নীতির ব্যাপারে, সবক দিতেন দেশবাসীকে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তো আজকে আমি মনে করি যে আজকে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা যেন কোনো প্রশ্নবিদ্ধ বা প্রহসনের বা কোনো ধরনের বিচারের কোনো ত্রুটি না থাকে, যেন আমরা বলতে না পারি কেউ, যে আওয়ামী লীগই তাদের নেতারা যেন বলতে না পারে যে আমাদের উপর, যেমন আমাদের নেত্রীর উপর আপনার অন্যায় জুলুম হয়েছে, তারেক রহমানের উপর অন্যায় জুলুম হয়েছে, আমাদের উপর লক্ষ লক্ষ মামলা হয়েছে, আমরা এখন সেটা আপনার আদালত থেকেই খালাস পাচ্ছি। তো সুতরাং আমরা আশা করব যে এই ধরনের একেবারে জলজান্ত যে সমস্ত দৃশ্যমান দুর্নীতি, এগুলোর যেন দ্রুততম সময় তদন্ত নিষ্পত্তি হয়, এবং এর সাথে অপরাধীদের যেন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়। এই অপরাধের সাথে তো শুধু শেখ হাসিনার পরিবার জড়িত নয়, এই প্লটগুলো যারা প্রশাসনিকভাবে বরাদ্দ দিয়েছে তারাও কিন্তু বেনিফিটেড, তারাও আপনার এই সুযোগ নিয়েছে। সুতরাং তদন্ত সাপেক্ষে এই যাদের সময়ে, যাদের স্বাক্ষরে এই সমস্ত প্লটগুলো বরাদ্দ হয়েছে,
তাদের বিরুদ্ধে আমি বলবো যে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার। জি, জনাব রতন, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে যখন আমরা দেশে বা পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ অনিয়মের কথা বলছি, তার কয়েকদিন আগে থেকে আমরা দেখছি যুক্তরাজ্যে টিউলিপ সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যবসায়ীর কাছ থেকে প্লট নিয়ে বা ফ্ল্যাট নিয়ে থাকতেন এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। আসলে রক্ষক যখন ভক্ষক হয় তখন কি করতে পারে প্রশাসন? ধন্যবাদ। আসলে প্রশাসন কি করতে পারে তার চেয়ে বড় কথা রাজনৈতিক ক্ষমতা কার হাতে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে তো বটেই, পৃথিবীর অনেক দেশেই আমরা দেখেছি যে রাজনৈতিক ক্ষমতায় যারা থাকেন তারা যদি দুর্নীতি করেন তাহলে সেই দুর্নীতিটাকে সহায়তা করে প্রশাসন, সেই দুর্নীতিকে সুরক্ষা দেয় পুলিশ, এবং সেই দুর্নীতিকে নানাভাবে আইন সিদ্ধ করার ক্ষেত্রে বিচার বিভাগ একটা ভূমিকা পালন করে। ফলে আমরা আজকে এই ঘটনার মধ্য দিয়ে, যদি আজকে শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত না হতেন, 5ই আগস্টের ঘটনা যদি না আসতো, তাহলে কি এই আলোচনাটা আমরা করতে পারতাম? এখানে অসম্ভব পারতাম না। ফলে সমস্ত কিছুর প্রশ্নে আছে যে রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতাটা হওয়া উচিত ছিল জনগণের স্বার্থে পরিচালিত হওয়া। রাজনৈতিক ক্ষমতাটা হয়ে যাচ্ছে এখন গোষ্ঠী, ব্যক্তি এবং পরিবারের স্বার্থে পরিচালিত হওয়া, যে কারণে রাজনৈতিক দল তার যে দায়বোধ সেটা তারা হারিয়ে ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা যে কোন শ্রেণীর রাজনীতি কার স্বার্থ রক্ষা করছে। এখন আমরা কথায় কথায় বলি না যে রাজনৈতিক দল দুর্নীতি করেছে, তার আগে একটু খেয়াল রাখতে হবে যে অর্থনীতিতে যদি দুর্বৃত্তপনা থাকে তাহলে তার প্রভাব রাজনীতিতে থাকবে। পুঁজিবাদী অর্থনীতি যেমন দুর্বৃত্তপনা করা ছাড়া, শোষণ করা ছাড়া, আইন ভাঙা ছাড়া, কর ফাঁকি দেওয়া ছাড়া, তারপরে মানে বেনামি সম্পত্তি হস্তগত করা ছাড়া যেমন ফুলে ফেঁপে উঠতে পারে না। একটা জিনিস কি আমরা ভেবে দেখি যে আমাদের দেশটার বয়স 50 বছরের বেশি না, 52 বছর। এই বাংলাদেশে এমন এমন কিছু কোটিপতি আছে 52 বছর আগে তাদের পারিবারিক সম্পত্তি বলতে তেমন কিছু ছিল না। এখন তারা যে হাজার কোটি টাকার মালিক হলেন, এটা কি সৎ পথে হওয়া সম্ভব ছিল? এটা কি বৈধ পথে হওয়া সম্ভব ছিল? তাহলে এই যে সম্পত্তি বানালেন, তাহলে দুটো জিনিস আছে। এক, দুর্নীতির একটা মানে বলবো যে সোনার হরিণ তারা পেয়েছিলেন, যার ছোঁয়ায় সম্পদ তৈরি হয়েছে। সেই সোনার হরিণটা কি? আর সেই সোনার হরিণটা ছিল রাজনৈতিক ক্ষমতা। এমন কোনো দুর্নীতিবাজকে পাওয়া যাবে না যিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পান নেই। ফলে রাজনৈতিক ক্ষমতা যিনি থাকেন, ক্ষমতার শীর্ষে থেকে শুরু করে এবং ক্ষমতার একেবারে নিম্নবিন্দু পর্যন্ত পুরোটাই একটা দুর্নীতির চক্রে আবদ্ধ হয়ে যায়। ফলে প্রধানমন্ত্রী যখন নিজে বলছেন যে তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, পরে দেখা গেল তিনি আরও বেশি, প্রধানমন্ত্রী ভুল বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী, যে সে 600 কোটি টাকার উপরে সম্পত্তির মালিক। তার সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়ন যদি 600 কোটি টাকা হতে পারে, সম্পত্তির মালিক হতে পারে, তাহলে তারা সবাই মিলে 60 কাঠা জায়গা নিয়েছেন, এটা আর এমন কি? মানুষের বলতে পারে না একটা পিয়নের চাইতে গিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা কম। আবার উল্টা দিকে দেখুন, পত্রিকায় শুধু কি এই খবরগুলো এসছে, আরও খবর এসছে যে প্রধানমন্ত্রীর বোনের পরামর্শ, সুপারিশ এবং পর্যবেক্ষণ ছাড়া কোনো ব্যাংকেও কেউ কিছু করতে পারতো না। আচ্ছা বলুন তো, যে মানুষগুলোর নাম আমরা শুনি, সালমান এফ রহমান বলি কিংবা এস আলম বলি, গত 10 বছরে তারা সরকারকে কত টাকা ট্যাক্স দিয়েছে, আয়কর কত দিয়েছে, কর্পোরেট ট্যাক্স কত দিয়েছে? সবচেয়ে বড় বিষয় যদি একটু খোঁজ নিয়ে দেখা যায় যে আমাদের এখানে আছে, কেউ ব্যবসা করলে কিংবা কারখানা করলে তার যে মুনাফা হয়, মুনাফার 5% শ্রমিকদের কাছে দিতে হয়। সেখান থেকে আবার 0.5% সেটা হচ্ছে আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা যায়। সামিট গ্রুপ শ্রমিক কল্যাণ তহবিলে কোনো টাকা দিয়েছে? দেয়নি তো। অন্যান্য গ্রুপগুলো দিয়েছে। তাহলে এই যে তারা ট্যাক্স ফাঁকি দেয়, শ্রমিককে ফাঁকি দেয়, তারা সরকারের যে তহবিলে দেওয়ার কথা ছিল সেটা দেয় না, তারা ব্যাংক থেকে টাকা নেয়, সে টাকাটা তারা আত্মসাৎ করে, ফেরত দেওয়ার কথা তারা ভাবে না। এইরকম ঘটনাগুলো যখন ঘটে, এটা যদি রাজনৈতিক ছত্রছায়ায় ঘটে, তখন রাজনৈতিক দল এবং অর্থনৈতিক দুর্বৃত্ত তারা হাত ধরাধরি করে চলে। রাজনৈতিক ছত্রছায়ায় অর্থনৈতিক দুর্বৃত্তপনা চলে, আর অর্থনৈতিক দুর্বৃত্তপনার সুযোগ রাজনৈতিক দলগুলো নেয়। এইটার একটা মেলবন্ধন আমরা দেখেছি। জনাব হারুন, আপনার কাছে জানতে চাই যে আমরা যখন কথা বলছি তখন হয়তো সাবেক প্রধানমন্ত্রী কিংবা তার পরিবারের কয়েকজন সদস্য নিয়ে কথা বলছি, কিন্তু সরকারের তো অনেক মন্ত্রী এমপি ছিলেন, তাদেরও কি আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখলেও কি একই ধরনের অভিযোগ মিলতে পারে? একই ধরনের অভিযোগ পাওয়া যাবে। আপনার যে কারণে তারা সব পালিয়ে গেছে, তারা আইনের মুখোমুখি হতে পারবে না, এবং আইনের মুখোমুখি হলে তারা যে আপনার দণ্ডিত হবে, সাজাপ্রাপ্ত হবে, যে কারণে তারা সম্পদ পাচারও করেছে
সঙ্গে সঙ্গে আপনার তারা দেশ থেকে পালিয়েও গিয়েছে। আপনি আজকে শুধু তো আমি শেখ হাসিনা তার পরিবারের কথা বললাম, শেখ হাসিনা শেখ রেহানার পরিবার আজকে গণমাধ্যমে এসছে, জয়ের কথা এসছে, আপনার টিউলিপের বোন, তার ভাই, তাদের সবার কথাই এসছে। এবং আপনার যেহেতু এখন অনুসন্ধান চলছে, পর্যায়ক্রমে আরও তথ্য আসবে, সুতরাং এখানে যারা সাবেক মন্ত্রী এমপি ছিল অনেকেই ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন নতুনভাবে পুনর্গঠিত হয়েছে, এবং পুনর্গঠিত হওয়ার পর যারা বিগত সময়ে আওয়ামী লীগের পাতি নেতাও ছিল যারা, অনেকের এখন আপনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা যেটা মনে করি যে আসলে সত্যিকার অর্থে গত 15 বছর যে দেশের একটা নৈরাজ্যকর, একটা অস্বস্তিকর, একটা জুলুম নিপীড়নের শাসন কায়েম হয়েছিল, এর পিছনে তো আপনার শুধু শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যরা বা মন্ত্রিপরিষদ সদস্যরা নাই। একটা জিনিস খুব সহি হাদিসের মধ্যে বর্ণিত আছে যে যে কাজের সহযোগী তারা একই দলভুক্ত। চোর চোরের সহযোগী তারা চোর, যারা খুনের সহযোগী তারা খুনি। তো যে কারণে আপনার এখানে এই যে বর্তমান বাংলাদেশে গত 15 বছরে যে দুর্নীতির মহোৎসব চলেছে, এদের শুধু আওয়ামী লীগ নেতা কর্মীরা নয়, এর সাথে যারা সহযোগী ছিল তাদেরও তো বিচারের আওতায় আনা দরকার। তাদেরকে যদি বিচারের আওতায় না নিয়ে আসেন তো বাংলাদেশ ভালো হবে না। কারণ আমি একজন এমপি মন্ত্রী হিসাবে কিন্তু একা দুর্নীতি করতে পারবো না, আমার তার জন্য সহযোগিতা লাগবে। যারা সহযোগী করেছে তারাও কিন্তু বেনিফিটেড। আপনি খোঁজ নেবেন যে এই যে প্লটগুলো যারা বরাদ্দ দিয়েছে, রাজুকের স্টেট অফিসার থেকে শুরু করে রাজুকের চেয়ারম্যান পর্যন্ত, সচিব পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত সবার আপনার বরাদ্দের তালিকা স্বাক্ষর আছে। তাহলে আপনি শুধু তাদের নাম নিয়ে আসছেন, ওই তালিকাটাও আমাদের আনা দরকার যে কাদের সময় কে ওখানে কোন কর্মকর্তা দায়িত্বে ছিল। এখন বলতে পারে যে আমি উপরে হুকুম নির্দেশ পালন করেছি। নো, সরকারি কর্মচারী, তুমি বেআইনি কাজ করছো, তোমার আইনে নাই, তুমি সে স্বাক্ষর না করে তোমাকে খুব কি বেশি করতে পারে, তোমাকে বদলি করে দিতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারো। এই জায়গাটা আজকে সরকারি কর্মকর্তারা যেহেতু নিজেরাই অন্যায় করেছে, এই অন্যায়ের সহযোগী হয়েছে, যে কারণে দেশে আজকে এত ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, ভয়াবহ রকমের অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে। তা আমি যেটা মনে করি আপনার যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে গণমাধ্যম মুক্তভাবে কথা বলতে পারছেন, যেটা আমাদের রতন ভাই বললো, এই আলোচনাকে আমরা গত 15 বছর করতে পেরেছি? কোনো গণমাধ্যম করতে পেরেছে? কোনো গণমাধ্যমে ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ায় এইভাবে কি আপনার কোনো আলোচনা আনতে পেরেছে? তথ্য জানার পর করতে পারেনি। তাহলে করতে গেলেই তাদেরকে আপনার বিভিন্ন যে আপনার গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য যে অ্যাক্টগুলো ছিল, সেই অ্যাক্টের আওতায় তাদেরকে জেলখানায় যেতে হতো, পত্রিকা বন্ধ, এরকম হয়েছে। আপনার ইলেকট্রনিক্স মিডিয়াও বন্ধ হয়েছে, আপনার প্রিন্ট মিডিয়াও বন্ধ হয়েছে। তাহলে যারা এই ধরনের সাহসী পদক্ষেপ নিতে যেত, সত্য কথা, তাদের গণমাধ্যম মিডিয়া কিচ্ছু থাকতো না এবং তারা চরমভাবে নিগৃহীত হতো। আমি মনে করি যে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার সঠিক ইনভেস্টিগেশনের দরকার আছে, যেন এটা আগামী দিনে একটা দৃষ্টান্ত হিসাবে থাকে যে এখানে ব্যুরোক্রেসি হোক, পুলিশ হোক, বা যারা এই অপরাধগুলোর সাথে জড়িত আছে তাদের একটা শাস্তির আওতায় আনতেই হবে। আমরা সাধারণত জানি যে আমরা বাংলাদেশে অনেক কিছু হয়তো অনিয়মের মাধ্যমে করা সম্ভব হয়, কিন্তু যেখানে লন্ডনের মতো দেশ, যেখানকার ইকোনমিক মিনিস্টার, সেখানে তো অনিয়ম করলে নিশ্চয়ই ধরা পড়ার নিয়ম রয়েছে, কিংবা তিনি যেখানে ইকোনমিক মিনিস্টার, মানে তার দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক অব্যবস্থাপনা কিংবা দুর্নীতি ধরার, সেক্ষেত্রে তিনি অবৈধ সম্পদ গড়েছেন, সেক্ষেত্রে কি সেখানে তার দৃষ্টান্তমূলক বিচার হতে পারে? হতে পারে, কারণ একটা প্রথমে মিথ আমাদের ভাঙা দরকার। আমরা মনে করি যে ইউরোপে বোধহয় দুর্নীতি হয় না, এই কথাটা ঠিক নয়। ইউরোপের সাধারণ মানুষ দুর্নীতি করতে পারে না, তাদেরকে অবশ্যই করের জালের মধ্যে আটকা পড়ে থাকতে হয়। কিন্তু ইউরোপের যারা অসাধারণ মানুষ, তারা দুর্নীতি না করলে এত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন কীভাবে? যখন বাগদাদ বিধ্বস্ত হয়ে গেল, সেই বিধ্বস্ত বাগদাদের সমস্ত পুরকীর্তিগুলো কোথায় বিক্রি হয়েছে? লন্ডনের মার্কেটে বিক্রি হয়েছে, আমেরিকার মার্কেটে বিক্রি হয়েছে। আমরা না ওদের দেশগুলোকে খুব মনে করি। পুঁজিবাদী অর্থনীতির স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দুর্নীতিটা যুক্ত হয়ে থাকে। ফলে দুর্নীতি অর্থ উপার্জনের, অবৈধ উপার্জনের সস্তা এবং সহজে অর্থ উপার্জনের সবচেয়ে বড় পথ। ফলে তারা ফাঁকফোকর বের করে নেবেই। এখন প্রশ্ন আসছে যে ওদের দেশের মানে ইয়েতে এটা বিচার হবে কি না? হবে। এই কারণে হবে যে বাইরে থেকে যে কোনো ইনফ্লাক্স, মানে অতিরিক্ত অর্থ যদি দেশে ঢুকে যায়, সেটা দেশের অর্থনীতিতে তার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, একটা ভারসাম্যহীনতা তৈরি করে। যেমন ধরুন, আমাদের এখানে দুর্নীতির কারণে অর্থনীতির যে ভারসাম্যহীনতা তৈরি হয়, যে একজন সৎ মানুষ, ধরুন একটা শ্রমিক, সে চাকরি করে 20,000 টাকা বেতন পায়, আরেকজন সেও 20,000 টাকা বেতন পায়, কিন্তু তার আবার কিছু উপরি ইনকাম আছে। দুইজন যখন মাছ কিনতে যাবে, যে মাছটার দাম 300 টাকা, এখন যে 20,000 টাকা আয় করেছে সে মাছের চারপাশে ঘুরবে, কিনবো নাকি
আগামীকাল কিনবো, তাকে কয়েকবার ভাবতে কয়েকবার হবে। ভাবতে হবে। তো তাহলে আর যার এই উপরি টাকা আছে তার কাছে কিন্তু এই 300 টাকা কোনো বড় টাকা না, এরকম মনে হবে। অনেককে দাম জিজ্ঞেস না করতেও দেখা যায়। এই জন্য বুর্জোয়া অর্থনীতিতেও একটা কথা তারা বলে, এটাকে বলে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন পলিসি। যাদের আয় যত বেশি তাদের ট্যাক্স বেশি দিতে হবে। আর আমাদের মতন দেশগুলোতে সেটাও ফলো করা হয় না, যার আয় যত বেশি সে তত ট্যাক্স ফাঁকি দিতে পারবে বেশি। হ্যাঁ, সাধারণ মানুষ যেমন এই নতুন করে যে ভ্যাটের আওতাটা সম্প্রসারিত হলো, ভ্যাটের জাল থেকে সাধারণ মানুষ বেরোতে পারবে? 1 কেজি আপেল যদি সে তার অসুস্থ মায়ের জন্য কিনে নিয়ে যায়, 1 কেজি আপেল কিনতে তাকে 116 টাকা ট্যাক্স দিতে হবে। 1 কেজি কমলালেবু কিনতে গেলে তাকে 116 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু কি বলে, বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টারা তো বলছেন যে এই ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ মানুষ অর্থাৎ দরিদ্র মানুষের উপর প্রভাব পড়বে না। হ্যাঁ, পড়বে না কেন? কারণ দরিদ্র মানুষ তো কিনবেই না। সে তো যদি না কেনে, দাম বেড়ে গেছে বলে সে যদি না কেনে তাহলে প্রভাব পড়বে না। এখন আমরা ধরুন আমাদের বাংলাদেশে কিছু বিশেষ বিশেষ জায়গার বিশেষ বিশেষ ফল আছে। দিনাজপুরের একটা লিচু আছে, বেদন লিচু। এখন আমাদের হারুন ভাইদের ওখানে খুব বিখ্যাত আমের জায়গা আছে। এই আমগুলোও কিন্তু কখনো কখনো মানে কখনো শ্রদ্ধা, ভালোবাসা এগুলো মিশ্রিত হয়ে ঢাকায় আসে। ওই শ্রদ্ধা ভালোবাসা কার উপর আসে? যাদের ক্ষমতা আছে তাদের উপরে। আমের ঝুড়ি চলে আসবে, লিচুর ঝুড়ি চলে আসবে, বলে ক্যাশ অ্যান্ড কাইন্ড, নানা দিক থেকে দুর্নীতি হয়। ঠিক তেমনি ওখানেও কাইন্ডে একটা দুর্নীতি হয়েছে। একজন স্নেহ করে, পছন্দ করে, ভালোবেসে একটা ফ্ল্যাট থেকে দিয়ে দিয়েছেন। এখন ওদের দেশে আইনে হয়তো বলবে যে ফ্ল্যাট দিয়ে দিয়েছে ভালো কথা, তুমি পেলে কেমন করে, আবার তুমি নিলে কেন? এই সম্পত্তিটা তোমার নামে যে এলো, তুমি কি সেটা রেজিস্টার করেছো যে তুমি সম্পত্তিটার মালিক এখন তো বলা হয়েছো? হচ্ছে সেটি তার বোনের নামে ছিল, রূপন্তীর নামে। সেটাই। এখন এই যে তাহলে সে আসলে কত আয় করতো যে সে এরকম 2,16,000 পাউন্ড দিয়ে এরকম একটা ফ্ল্যাট নিতে পারলো? এই ধরনের কিছু আলোড়ন ওখানে তৈরি হবে। কিন্তু এইখান থেকে আবার আমরা কখনো ধারণা করব না যে ওই সমস্ত দেশে দুর্নীতি হয় না। ওই সমস্ত দেশে সাধারণ মানুষকে তারা একটা নিয়মের মধ্যে রাখতে চায়, আর আমাদের দেশের অসাধারণ মানুষরা নিয়ম ভাঙে। ফলে সব মিলিয়ে কিন্তু এটা একটা খেয়াল রাখতে হবে। তো আমাদের যে বিষয়টা আলোচনার, ধরুন আমরা গত 15 বছর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারিনি, কিন্তু কখনো কখনো বাতাসে এইরকম কথাও ভেসে আসে, এখনও কি আমরা দুর্নীতির সব বিষয়ে কথা বলতে পারছি? যারা পরাজিত এবং যারা পালিয়ে গেছেন তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারছি, কিন্তু যারা এখন পাওয়ারে আছেন তাদের অনেকের বিরুদ্ধেও কিন্তু কিছু কিছু কথা উঠছে, সেগুলো কি বলা যাবে? ফলে এখনও পুরোপুরি আমরা দুর্নীতির বিরুদ্ধে মুক্ত কণ্ঠ কি হতে পেরেছি, এই প্রশ্নটা থাকবে। দুর্নীতির বিরুদ্ধে যতখানি মুক্ত কণ্ঠ হতে পারবো, তত বেশি দুর্নীতিবাজদেরকে আমরা বিচারের মানে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। আর দুর্নীতিবাজদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দুটো দিক আছে। একটা হচ্ছে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ জীবনযাপনের দিকে আঙুল তুলতে হবে। আপনি বেতন পান 80,000 টাকা, আপনি কিভাবে 2 ছেলে মেয়েকে বিদেশে পড়ান, আপনি বেতন পান 45,000 টাকা, আপনার ছেলে মেয়েকে কীভাবে আপনি ঢাকায় রেখে পড়াশোনা করান, এই আঙুলটা তুলতে পারলে এটা যেমন একটা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ জীবনযাপন, সেটার দিকে প্রশ্ন তোলা। আর দ্বিতীয়টা হচ্ছে যে প্রত্যেক মানুষ বছরের শেষে তার যে সম্পদ বিবরণী দেয় কি, বিশেষ করে আমলারা কি দেয়, পুলিশ কর্মকর্তারা কি দেয়? আমরা মাঝে মাঝে আলোচনা করি সংসদ সদস্যরা দেয় না বলে, কিন্তু সংসদ সদস্যরা দেয় না সেটা যেমন অপরাধ, আমাদের যারা কর্মকর্তারা বলে যাদেরকে বিবেচিত, যারা কর্মচারী হওয়ার কথা ছিল তারা হয়েছেন কর্মকর্তা, নতুন সরকার আসার পর তো তারাও তো এই সম্পদ বিবরণী জমা নেওয়ার একটা কি বলে আবেদন করেছিল কিংবা আহ্বান জানিয়েছিল। আমরা কি আসলে উপদেষ্টাদেরকে সম্পদ হিসাব দিতে দেখেছি? এখন আমরা দেখি নাই। হয়তো 2-1 ব্যক্তিগতভাবে দেবেন, কিন্তু 1-2 ব্যক্তিগত সৎ মানুষ দিয়ে কিছু আসে যায় না। আমরা একজন রাষ্ট্রপতিকে দেখেছিলাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি তার কাঁচা বাজারের হিসাবটা পর্যন্ত ফর্দে লিখে রাখতেন। তো ওই শাহাবুদ্দিন সাহেব লিখে রাখছেন, কিন্তু সেই সময় কি দুর্নীতি বন্ধ করতে পেরেছিলেন? ফলে ব্যক্তিগতভাবে 1-2 সৎ হওয়াটা তার ব্যক্তিগত সততার ব্যাপার, কিন্তু যখন আমি রাষ্ট্র নিয়ে কথা বলবো, যখন আমি রাজনীতি নিয়ে কথা বলবো, তখন আমার একটা পদ্ধতি নিয়ে কথা বলতে হবে। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আমরা দেখেছি সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। 24 ঘন্টা আগে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। 24 ঘন্টা না যেতে সেখানে আমরা দেখেছি দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে। আসলে এই বিরোধের শেষ কোথায়? কেন এই বিরোধগুলো দিন দিন বাড়ছে? বাংলাদেশ ভারত একটা এখন কঠিন সময় আমরা অতিক্রম করছি। আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারত, এবং এই গত জুলাই আগস্টের পট পরিবর্তনের পর ভারত যেন কেন অস্থির হয়ে গেছে। ভারত বাংলাদেশের উপর যে কর্তৃত্ব বা যে তাদের একাধিপত্য সৃষ্টি করেছিল,
তারা সেটা মনে করছে যে আমরা এটা হারিয়ে ফেলেছি, যার ফলশ্রুতিতে বাংলাদেশে এমবাসি ভারতে অবস্থিত, সেখানে তারা হামলা করেছে, আমাদের সেই এমবাসিগুলোকে বন্ধ পর্যন্ত করে দিতে হয়েছে। এবং বিভিন্ন সীমান্তে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় যে উত্তেজনা তৈরি হচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং এটা ভারত কর্তৃক সৃষ্ট। আজকে আমরা এইটার প্রতিবাদে বাংলাদেশের আপনার ভারতীয় হাইকমিশনকে ডেকে তলব করা হয়েছিল, এগুলো কড়া প্রতিবাদ করা হয়েছে যে সীমান্তে যে সমস্ত উত্তেজনা বাড়ানো হচ্ছে এটাকে থামানোর জন্যে। সেখানে তিনি উত্তর দিয়েছেন যে বাংলাদেশের সীমান্ত নিয়ে কিন্তু চুক্তি আছে একেবারে, যে নোম্যান্স ল্যান্ডের থেকে কত দূরে স্থায়ী বেড়া দেওয়া যাবে, সরি তো এখানে কতখানি দূর থেকে আমাদের বেড়া দিতে পারবো, তো সেই সমস্ত তোয়াক্কা করছে না বৃহত্তর দেশ হিসাবে। এবং ভারত কেন জানি চাচ্ছে যে বাংলাদেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে। আজকে ভারতের সেনাবাহিনী প্রধান যে বক্তব্য করেছেন যে আপনার প্রতিবেশীদের সাথে বিদ্বেষ কারো জন্যই মঙ্গলজনক নয়, অবশ্যই তিনি সত্য কথাই বলেছেন, কিন্তু প্রতিবেশীদের সাথে বিদ্বেষজনক সম্পর্ক তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা কারা রাখছে? আপনি বাংলাদেশের যারা গণহত্যাকারী, বাংলাদেশের যারা সম্পদ পাচারকারী, লুটপাটকারীদেরকে আপনি নিরাপদে আশ্রয় দিচ্ছেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদ বাড়াচ্ছেন। এটা বাংলাদেশের অন্য কোনো নাগরিকদের জন্য কি ভারত এই সুযোগ দিবে? আমি গেলে তো আমাকে জেলখানায় ঢুকিয়ে রাখবে। আমি যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করি, আমাকে 1 সেকেন্ডও ভারত বাইরে রাখবে না, সঙ্গে সঙ্গে আমাকে ভারতের যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাকে জেলখানায় রাখবে। তো আজকে এই কথাটি বলছেন, গত 50 বছরে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক উন্নত হওয়া দরকার ছিল, যে উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক গঠন করেছিলেন এই উপমহাদেশের দেশগুলোকে নিয়ে, আজকে তো সেই জায়গাটা নষ্ট করে ফেলেছে। আপনি যদি দেখেন যে গত 15 বছরে ভারতের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে ভারতের যে কি ধরনের হস্তক্ষেপ, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে 2014 সালে একতরফাভাবে ভোট করতে বাধ্য করে গেছে, জেনারেল এরশাদকে ধরে নিয়ে যে বাধ্য করেছে ধরেন। তো এগুলো তো ইতিহাস, এটা তো আমরা প্রত্যাশা করি না। আজকে সীমান্ত এলাকায় ভারত আমাদের চেয়ে অনেক বড় শক্তি, তাদের সামরিক শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু আমাদের যে দেশপ্রেম, আমাদের যে দেশের প্রতি দায়িত্ব মমত্ববোধ, আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা মানচিত্র অর্জন করেছি, এখানে কারোর কাছে গোলামি করার জন্য নয়, আনুগত্য করার জন্য নয়। এই সম্পর্কটা কখন শিথিল হতে পারে? আজকে ভারতের সেনাপ্রধান একটি মন্তব্য করেছেন যে যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে। নির্বাচিত সরকার, আমাদের দেশে এখন যে সরকারটি আছে এটা তো জনগণের দ্বারা সমর্থিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কি আমাদের দেশের জনসাধারণ রাজনৈতিক দলগুলোর পরিপূর্ণ সমর্থন নাই? তো এই সরকারের ব্যাপারে তাদের কেন আপনার বিদ্বেষ থাকবে? এই সরকার তো 5ই আগস্টের পট পরিবর্তনের পর সকল রাজনৈতিক দল নিঃস্বার্থভাবে আমরা সমর্থন দিয়েছি যে এই অবস্থা থেকে জাতীয় পরিস্থিতি উন্নত করার জন্য। তো আজকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কেন তাদের এই মন্তব্য থাকবে? বাংলাদেশের ক্ষমতায় যখন থাকবে, কেন শেখ হাসিনা বিনা ভোটে আপনার নির্বাচিত হয়েছে, পৃথিবীর কোনো দেশ আপনার তাকে কোনো সমর্থন দেয়নি। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই সর্বপ্রথম ভারত তাদের এই সরকারকে সমর্থন দিবে এবং তাদেরকে আপনার সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেড়েছে। এটা পৃথিবীর কোনো দেশ দেয়নি, কোনো দেশ দেয়নি। তাহলে আপনাকে তো এখানে বুঝতে হবে যে আজকের এই বৈরী পরিবেশ হোক, বিদ্বেষ কারো জন্যই মঙ্গল নয়, এটা আমি বিশ্বাস করি। এবং এটা যদি ভারতের বোধোদয় হয়ে থাকে, তাহলে ভারতের উচিত হবে যে বাংলাদেশের নিকটতম বৃহত্তম প্রতিবেশী হিসাবে যে ভারতের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক উন্নত করা এবং ভারত বাংলাদেশের ব্যাপারে যেন কর্তৃত্বমূলক মনোভাব পরিহার করে, বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির জন্য যেন উদ্যোগ গ্রহণ করে এবং আমাদের অভিন্ন যে সংকটগুলো রয়েছে, পানি সংকট রয়েছে, আপনার বিভিন্ন সীমান্ত সংকট রয়েছে, সীমান্ত হত্যা রয়েছে, এই জায়গাগুলোর নিয়ে যেন আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে সে অনুযায়ী যেন তারা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখে। তাহলে তো আমাদের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নত পরিবেশ আমরা যেতে পারবো। এটা উভয়ের জন্যই দরকার আছে। জি, আমরা যেটা দেখলাম যে ভারতের সেনাপ্রধানের যে মন্তব্য, তিনি বলছেন যদি নির্বাচিত হয় বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক হবে। তাহলে এখন যে সরকার রয়েছে সেটাও তো জনগণের সমর্থিত সরকার, সেই সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে বাধাটা কোথায়? এই প্রশ্ন তো জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, এই ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ হারুন রশিদ এবং রয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। বিরতির আগে আমরা রতনের সঙ্গে কথা বলছিলাম। আপনার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আসলে ভারতের সেনাপ্রধান
উপেন্দ্র দ্বিবেদী যিনি যে কমেন্টটি করেছেন যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব স্বাভাবিক হয়ে যাবে, আপনি এটা মনে করেন কিনা, বা আসলে তার যে মন্তব্য এখন যেই সরকার ক্ষমতায় রয়েছে সেটাও তো জনসমর্থিত সরকার, যেটা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার দায়িত্ব নিয়েছে, তাহলে এই সরকারের সাথে আসলে সম্পর্ক স্বাভাবিক করতে বাধাটা কোথায়? আমি এই প্রশ্নের কোনো উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করি না। প্রথমত বলতে চাই, একজন সেনাবাহিনীর প্রধানের কি তার ম্যান্ডেটের মধ্যে এটা পড়ে? তার কি এখতিয়ারের মধ্যে এটা পড়ে যে কোন দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক কি হবে সেটা একজন সেনাপ্রধান বলবেন? ফলে এটার মধ্য দিয়ে কিন্তু একটা মানে আমরা ডিরেকশন পেলাম, সেটা কি যে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাটা আসলে কেমন। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক থাকবে। সেনাবাহিনী সেখানে কেন সেনাবাহিনী প্রধানের কথা আমাদের নিয়ে আলোচনা করতে হবে? ফলে আমি একজন অন্তত একটু মর্যাদা, দেশের প্রতি ভালোবাসা বলি অথবা দায়িত্ববোধ বলি, সেই জায়গা থেকে যেটুকু মর্যাদা ধারণ করি, সেনাপ্রধানের ওই বক্তব্য নিয়ে আলোচনা করাটাকে আমি একদম অপ্রয়োজনীয় মনে করি। আমি বরঞ্চ আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, ভারত নামক রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্পর্কের ধরনটা কেমন হবে, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্কটা কেমন হবে, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। দুই দেশের জনগণের অভিন্ন সাংস্কৃতিক সম্পর্ক আছে, দুই দেশের জনগণের আলো বাতাস একই প্রায়, কিন্তু আমরা রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছি। রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ার কারণে এর কিছু ফলাফল আমাদের আছে। ভারতের থেকে গড়িয়ে আসা পানি, সেই পানির উপর ভারতের কর্তৃত্ব কতখানি, ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের যে সীমানা, সেই সীমানাটা পৃথিবীর ৫ম বৃহত্তম একটা সীমানা, এত দীর্ঘ সীমানা। সেই সীমানাকে কেন্দ্র করে ভারতের ভূমিকাটা কি? এই সীমানার ওপারে ভারতের 5টা রাজ্য আছে, আর সীমানা ঘেঁষে আমাদের বাংলাদেশের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগ আছে। তাহলে সেই ক্ষেত্রে এই সীমানাকে কেন্দ্র করে আমাদের জনগণের চলাচল বলি, আমাদের অর্থনৈতিক যোগাযোগ বলি, সেগুলোর বিষয়টা কীরকম হবে? আমাদের কতগুলো স্থলবন্দর আছে, সেই স্থলবন্দর দিয়ে কী ধরনের পণ্য আসা যাওয়া করে, সেগুলোর বিষয়। কিন্তু সবচেয়ে বড় কথা, দুইটার পার্শ্ববর্তী দেশের মর্যাদাপূর্ণ সম্পর্কের একটা বড় বিষয় হলো তার সীমানাটাকে তারা কিভাবে দেখছেন। সীমানার শূন্য রেখা থেকে দুই দেশে 150 গজ করে আমাদের খালি রাখার যে নিয়ম, নো ম্যানস ল্যান্ড যেটাকে বলে, সেইখানে ভারত কি কোনো স্থাপনা তৈরি করতে পারে না। বলছে তারা নিয়ম মেনেই সীমান্তে কাঁটাতারের সেই নিয়মটা যদি গাড়ের জোরের নিয়ম হয়, সেই জোরটা যদি আমেরিকা যেমন করে মেক্সিকোর উপর চাপিয়ে দেয়, ইসরায়েল যেমন করে প্যালেস্টাইনের উপর চাপিয়ে দেয়, ভারত যদি সেরকম করে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়, চাপিয়ে দেওয়াটাও একটা নিয়ম, কিন্তু এটা কোনো মানে গণতান্ত্রিক নিয়ম নয়। এই বিষয়টা নিয়ে কি আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে? আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রশ্নটা হয়তো পড়ে, কিন্তু প্রথমত এই প্রশ্নটা বারবার বলতে হবে যে দেখুন, একটা দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে কী ধরনের অসৌজন্যমূলক আচরণ করে। পৃথিবীতে 3টা দেশ তার প্রতিবেশীকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। তার মধ্যে একটা ইসরায়েল রেখেছে প্যালেস্টাইনকে, আমেরিকা রেখেছে মেক্সিকোকে, কারণ মেক্সিকো থেকে সে টেক্সাসকে কেটে নিয়েছে, আর ভারত আমাদেরকে। তাহলে এইটাও আমাদের একটু বারবার বলতে হবে, এটা কোনো সৎ প্রতিবেশী সুলভ কিংবা একটা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ আচরণের বিষয় নয়। দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আছে প্রায় $16 বিলিয়ন। আমরা $2 বিলিয়ন কাছাকাছি আমরা রপ্তানি করি, আমরা $14 বিলিয়ন মতো আমরা আমদানি করি। তাহলে আমদানি ও রপ্তানিতে ভারতের সঙ্গে আমাদের একটা বিরাট নির্ভরশীলতা আছে। এই নির্ভরশীলতার জায়গাটা যদি এরকম ঘটনা ঘটতে থাকে, তার ফলাফলটা কি দাঁড়াবে? যেমন ইতিমধ্যেই আমাদের সঙ্গে চীনের বাণিজ্য অনেক যেমন বেশি, একসময় ভারত বাংলাদেশ বাণিজ্য সবচেয়ে বেশি ছিল, এখন চীন বাংলাদেশ বাণিজ্যটা অনেক বেশি, প্রায় $25 বিলিয়ন। তাহলে এটার ফলে আবার একটা ভূ রাজনৈতিক টানাপোড়েন তৈরি হচ্ছে। আমাদের বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে, এবং বাংলাদেশের সীমানা ঘেঁষে যে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই 3 জায়গার ভোটের রাজনীতিতেও কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। সেগুলোকে নিয়ে ভারতের পরিকল্পনা কি এবং বাংলাদেশের ভূমিকা কি, এগুলো আমাদের একটু দেখতে হবে। জি, জনাব হারুন, আপনার কাছে এই প্রসঙ্গটা আমি জানতে চাই যে আমরা এখন পর্যন্ত যেরকম শুনেছি, ভারত সীমান্তে গত 15 বছরে প্রায় 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যমের খবর। এর মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল হওয়ার কোনো শঙ্কা কি রয়েছে? যদি তাই না হয়, তাহলে এটা নিয়ে আমরা এত আলোচনা করছি কেন? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পতাকা মানচিত্র অর্জন করেছি। সুতরাং আমরা কোনো অবস্থাতেই রক্তচক্ষু
বা আমাদের প্রতি তাদের লোলুপ দৃষ্টি আমরা কোনোভাবেই এটা বরদাস্ত করব না। গত 15 বছরের আপনি মানে বলবো বাংলাদেশে ভারতের একটা গোলাম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, একটা কর্মচারী অধিষ্ঠিত ছিল। তারা প্রকাশ্য বলতো যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। তারা প্রকাশ্য বলতো যে দিল্লি আছে তো আমরা আছি। মানে একটা স্বাধীন দেশের সরকার প্রধান বা তাদের মন্ত্রিপরিষদ সদস্যরা এই ধরনের উক্তি করতে পারে, এটি কত বড় যে বেদনাদায়ক, কষ্টকর বলা যায় না। তা আজকে বাংলাদেশকে এমনভাবে ভারতমুখী করে ফেলা হয়েছিল যে সীমান্ত এলাকাগুলোতে আপনার হাটবাজার স্থাপন করা হচ্ছিল, যেখানে এর সাথে ভারত বাংলাদেশের নদী আছে সেখানে নদী বন্দর স্থাপন করা হচ্ছিল। মানে বাংলাদেশের সমস্ত কিছুকে ভারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছিল, এমনভাবে ভারতের প্রতি নির্ভরশীলতা করে দেওয়া হচ্ছিল যে আজকে দেখেন বাংলাদেশ থেকে গত 15 বছর প্রতি বছর আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ করতে করতে সর্বশেষ দেখা যায় যে 20 থেকে 25 লক্ষ মানুষ চিকিৎসার জন্য ভারতে যেত। তা আজকে ভারতের ভিসা বন্ধ হয়ে যেত, আমাদের লোকজন কি মরে যাচ্ছে সব? এই যে টোটাল এতে বিলিয়ন বিলিয়ন, আপনি ব্যবসার জন্য রতন ভাই বলল যে 16 বিলিয়ন, কিন্তু চিকিৎসা খাতে এখানে অবৈধভাবে ভারতের নাগরিকরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় চাকরি করত, সরকারের যে নিয়ম আছে বিদেশিদের চাকরি সেই নীতিমালা লঙ্ঘন করে। তো এই জিনিসগুলো তো ধরেন যে বিগত সময় এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল, এটা কি কারণে করেছিল? শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সে ভারতকে পুরস্কারগুলো দিচ্ছিল যে আমি যা দিয়েছি ভারতকে সারা জীবন মনে রাখতে হবে। তো এই দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের কি ম্যান্ডেট তার ছিল? বাংলাদেশে আপনার সে ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, বন্দর দিয়েছে, সব কিছুকে উন্মুক্ত করে দিয়েছে। তো এইটার জন্য তো যে ম্যান্ডেট দরকার সেই ম্যান্ডেট তো ছিল না, সে তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছিল না। কিন্তু এগুলো ভারতের স্বার্থে, ভারত তার প্রয়োজনে তার একজন কৃতদাসকে, তার একজন গোলামকে বসিয়ে রেখে এই জিনিসগুলো আদায় করেছে। আমি মনে করি এখন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে দৃঢ়তা, সুতরাং ভারত যদি এই ধরনের আন্তর্জাতিক আদালত তো আছেই, আন্তর্জাতিক সম্প্রদায় তো আছেই, আমাদের এখানে পানির সমস্যা, সীমান্ত সমস্যা, এগুলো যদি ভারতের সাথে আমাদের যৌথ আলাপ আলোচনার মধ্যে সমাধান না হয়, আমরা প্রয়োজন তো আন্তর্জাতিক আদালতে যাব, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাব যে ভারত আমাদের প্রতি অন্যায় করছে। এখন তো সারা বিশ্ব তো একটা গ্লোবাল ভিলেজ, এখানে কেউ কারোর উপর অন্যায় করে কিন্তু আপনার পার পাবে না, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ছড়াবে। আজকে বাংলাদেশের সীমান্ত যে ঘটনা ঘটছে, আপনি চিন্তা করেন, নিরস্ত্র শিশু, বালক, নারী, পুরুষ সকলে মিলে ভারতের এই অন্যায় যে সীমান্তে আপনার কাঁটাতারের বেড়া দাগে জনসাধারণ বিজেপির সাথে একসাথে আপনার মার্চ করেছে। এটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এটা একটা মেসেজ কিন্তু যে ভারত যদি এই ধরনের কর্মকাণ্ড করতে চাই তাহলে বাংলাদেশের জনগণ এটাকে সহজভাবে আপনার গ্রহণ করবে না, কোনো অবস্থাতেই মেনে নেবে না। তা আমরা যেটা চাই যে আমরা একটা বৃহত্তর দেশের প্রতিবেশী হিসাবে আমাদের সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠুক, তাদের সাথে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পাক, এটা উভয়ের জন্যই মঙ্গলজনক, আমাদের উভয়ের জন্যই এটা প্রয়োজন রয়েছে। কিন্তু ভারত যদি মনে করে যে আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব, শেখ হাসিনা যা করে গেছে আমাকে সেভাবে করতে, আমি তো দাবি জানাবো সরকারের কাছে যে শেখ হাসিনা গত 15 বছর যে সমস্ত চুক্তি, যে সমস্ত আপনার একে অপরের সাথে ব্যালেটারাল চুক্তি করেছে বা যে সমস্ত সমঝোতা স্মারক করেছে, এগুলো সবগুলো জনসভাকে প্রকাশ হওয়া দরকার। সে বাংলাদেশের স্বার্থ কিভাবে বিকিয়ে দেওয়া হয়েছে, বিদ্যুতের চুক্তি করেছে, অন্যান্য চুক্তি, সবগুলো প্রকাশ হওয়া দরকার। জি, আমি নির্বাচন প্রসঙ্গে একটু আলোচনা আসতে চাই। আমরা যেটুকু জানি যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেকেই চায় যে 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন হোক, যদিও সরকার বলছে হয়তো এটা 26-এর মাঝামাঝি নাগাদ হতে পারে বা তার আগেও হতে পারে। আজকে কর্নেল অলি একটু হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত যদি নির্বাচন না হয় সেই ক্ষেত্রে আন্দোলনে নামবেন তারা। আমার প্রশ্ন, আমার জানার বিষয় যে নির্বাচন প্রশ্নে কি রাজনৈতিক দলগুলোর আন্দোলনে নামার আদৌ কোনো প্রয়োজন রয়েছে? প্রয়োজন আছে কি না আছে এটা হচ্ছে তো বড় কথা, যে নির্বাচনটা কেন প্রয়োজন, মানে আন্দোলনে নামার প্রয়োজন হচ্ছে, তো প্রয়োজন হচ্ছে নির্বাচনটা কেন প্রয়োজন। একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে কাজগুলো করছেন সেটা একটা আইনগত বৈধতা তো লাগবে। সেই বৈধতাটা পাবে কোথায়? বৈধতাটা পার্লামেন্টের মাধ্যমে পাবে। সে পার্লামেন্টে তো নির্বাচনের মাধ্যমে ছাড়া পার্লামেন্ট হতে পারে না, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের জনগণের যে একটা বড় আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষাকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হোক, যে সরকার জবাবদিহি করবে জনগণের কাছে এবং জনগণ জবাবদিহিটা নেবে নির্বাচনের মধ্য দিয়ে। আমরা গত 3টা নির্বাচনে তা দেখি নাই। এখন ধরুন তো, এই যে এখন মানে ফ্ল্যাট রেটে যে 15% ভ্যাট আরোপ করা হলো, একটা নির্বাচিত সরকার হলে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতো যে কেন আপনি এটা করলেন, পার্লামেন্ট এটা নিয়ে বিতর্ক হতো, এক।
কিন্তু যে সরকার নিয়ে আমরা এত কথা বলছি তারাও তো একসময় 15% করতে চেয়েছিল, তারাও তো পারেনি। এখন তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম ভ্যাট সব ক্ষেত্রে 15% করা হলো। সেটাই বলছি যে তাহলে একটা নির্বাচিত সরকার থাকলে তার একটা জবাবদিহিতার জায়গা থাকে। ধরুন বাংলাদেশের এখন ধরুন যে বেকার সমস্যার সমাধানটা কীভাবে হবে। বাংলাদেশে প্রায় 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারী আছে, তারা এই আন্দোলনে আছে। তাদের কি চাকরিটা কি হবে তাদের? আমাদের দপ্তরি কাম প্রহরী নামে স্কুলগুলোতে যারা আছেন তাদের কি হবে? আমাদের যে প্রতি বছর 22 লক্ষ শ্রমশক্তি আসছে কাজের বাজারে, তারা কাজ পাবে কোথায়? আমাদের শ্রমিকদের মজুরি নির্ধারণের হারটা কীরকম হবে? দ্রব্যমূল্য ধরুন গোটা বিশ্বে নাকি চালের দাম মানে খাদ্যপণ্যের দাম 23.95% কমেছে, কিন্তু বাংলাদেশে কেন 8% সেটা বাড়লো? এটা একটা জবাবদিহি করতে হবে না? বিশ্ববাজারে তেলের দামটা এখন কেমন? একটা গবেষণা সংস্থা বললো যে আমাদের তেলের দাম যদি লিটারে 12 থেকে 15 টাকাও আমরা কমানো হয় তাহলেও আমাদের এখানে লোকসান হবে না। তাহলে তেলের দামটা কমে না কেন? এই যে অনেক কেন, এই কেনগুলো কোথায় বলবে মানুষ? কেনগুলো বলার জন্য দুটো জায়গা লাগে, একটা হলো রাস্তায় মানুষ চিৎকার করে বলবে, আর হচ্ছে পার্লামেন্ট এটা নিয়ে বিতর্ক করবে। আমরা নির্বাচনটাকে চাই এই কারণে যে নির্বাচন থাকলে যে সরকারই ক্ষমতা থাকুক না কেন তার একটা জবাবদিহির জায়গা থাকে, এই অর্থে নির্বাচন চাওয়া। নির্বাচনের জন্য আন্দোলনে যাওয়া, সে আন্দোলনটা নানা রকমের হতে পারে। সে আন্দোলন কখনো কখনো আন্দোলনের চাপে সরকারকে বাধ্য করতে চাইতে পারে কেউ নির্বাচনের জন্য, অথবা এই যে আমরা কথাবার্তা বলছি এর মধ্য দিয়েও একটা সামাজিক চাপ তৈরি হয়, একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি হতে পারে, সেটাও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পেতে চেয়েছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে তো লড়াই করেছিলাম একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার বিরুদ্ধে। সেই গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ইয়েটা কী হবে, প্র্যাকটিসটা কী হবে? প্র্যাকটিসটা বলতে তারা বলছেন নির্বাচন হচ্ছে তার একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসের মধ্য দিয়ে জবাবদিহিতাটা প্রতিষ্ঠিত। আপনিও তো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, আপনি আসলে কি মনে করেন অন্তর্বর্তী সরকার এখন যেই পর্যায়ে আছে বা যেই ধাপে কাজগুলো করে যাচ্ছে সেই ক্ষেত্রে নির্বাচন আসলে কোন সময়ের মধ্যে হওয়া দরকার? আমাদের তো ধারণা ছিল মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রথমেই তারা বলবেন যে আমাদের নামটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা একটা ফ্যাসিস্ট রেজিম থেকে ডেমোক্রেটিক সিস্টেমে যাওয়ার মাঝখানে অন্তর্বর্তীকালীন ধাপ হিসেবে কাজ করছি। আমরা একটা রোড ম্যাপ ডিক্লেয়ার করলাম, এই সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করব। তাহলে আমরা একটু বুঝতে পারতাম যে সরকারের কাজের টার্গেটটা কি এবং আমাদের চাওয়াটা সেই সময়ের মধ্যে পূরণ হতে পারছে কি না। তখন তার একটা কথা বলতে, এখন তো আমরা একটা মানে বলবো যে গন্তব্য আছে কিন্তু সময়সীমা নাই। বলে ট্রেনটা চট্টগ্রামে যাবে, এটা গন্তব্যটা আছে, কিন্তু কখন গিয়ে পৌঁছাবে আমি ঠিক বলতে পারছি না। এই জন্য একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা এই জন্য বলতে চেয়েছিলাম একটা রোড ম্যাপ থাকুক, একটা কাজের ধারা থাকুক, এবং তাহলে জনগণও কিন্তু এই সরকারকে বলবে আপনারা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে এসেছেন, আপনারা জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করবেন। আপনাদের কাজের মধ্য দিয়ে জনগণ যেন কখনো সন্দেহ না করে যে আমাদের আকাঙ্ক্ষা আবার কি মার খাবে, এরকম যেন আশঙ্কা তৈরি না হয়। জি জনাব হারুন, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই যে সরকার তো আসলে নির্বাচন প্রশ্নে একটা রোড ম্যাপ দিয়েছে, তারা কখন নির্বাচন করতে চায়। কেউ কেউ বলছে নির্বাচন নিয়ে বিএনপি হয়তো একটু তাড়াহুড়ো করছে, তারা হয়তো একটু আগে নির্বাচন চাই। আসলে কি বিএনপি নির্বাচন প্রশ্নে কোনো তাড়াহুড়ো করছে? আচ্ছা, একটা নির্বাচিত সরকারের মেয়াদ হচ্ছে আপনার 5 বছর, আর আমরা দীর্ঘ 15-16 বছর যাবৎ আপনার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন বর্জন থেকে শুরু করে নির্বাচন প্রতিহত করা থেকে শুরু করে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। আমাদের বহু প্রাণ গিয়েছে, বহু আমরা মামলা মোকদ্দমার শিকার হয়েছি, পরিবর্তন হয়েছে। পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু আমি বলবো যে একটা যে মানুষের প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে। যেমন আপনার ধরেন যে 15 বছর মানুষের উপর জুলুম নিপীড়ন হয়েছে, সেটা এখন বন্ধ হয়েছে। গত 15 বছরে পুলিশ নিরাপরাধ মানুষের উপর মামলা, যেখান থেকে এই 5 বছরে এই 5 মাসে তো এইরকম কোনো মামলার নজির নাই। আদালত আপনার মানুষকে যেভাবে সাফার করিয়েছে সেটা এখন নাই। তাহলে আপনার একটা পরিবর্তন হয়েছে। যে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তো কিছু আপনার বিভিন্ন প্রশাসনের মধ্যে যে অনিয়মগুলো ছিল সেগুলো অনেকটা আপনার এর মধ্যে আসছে, এটাই সংস্কার। তাহলে এখন আমাদের যেটা প্রয়োজন যে আমাদের যত দ্রুত সম্ভব যে আপনার একটা নির্বাচনী রোডম্যাপ করে দেয়। আমি গত 5 মাস থেকেই বলে আসছি, সরকারের রোডম্যাপ কারেক্ট বলেছে যে আমাদের গন্তব্যটা কোথায়। তো গন্তব্যের তো আপনার একটা দিনক্ষণ থাকতে হবে। আপনি বলে দিলেন একটা যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ প্রথমার্ধে, এইটা তো আপনার ক্লিয়ার কোনো কিছু হলো না। ইভেন 1/11-এর সময়ও সরকার কিন্তু একটা রোডম্যাপ দিয়ে দিয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে আমাদের। তো এখন আপনি কি সংস্কার করবেন? সংস্কার তো আপনার একটা চলমান প্রক্রিয়া, এগুলো নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। বিচার প্রক্রিয়া নিয়েও কোনো আপত্তি নাই, বিচার চলছে, এটা চলমান। আপনি কি 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে নির্ধারণ করে বিচার শেষ করতে পারবেন? অসম্ভব। তো সুতরাং বিচার প্রক্রিয়া চলবে,
সংস্কার প্রক্রিয়া চলবে এবং দেশে আপনার এই যে একটা শূন্যতা, একটা অস্থিরতা বিরাজ করছে, এটা যত দ্রুত সম্ভব, এটা নির্বাচন না হলে এটা আরও সংকটের দিকে যাবে। আজকে আইন প্রয়োগকারী সংস্থায় বলেন, অন্যান্য সংস্থায় বলেন, আর প্রশাসনের মধ্যে বলেন যে স্থবিরতা রয়েছে। আজকে সরকারের, বিগত সরকারের সময়ের যারা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, তারাকে কি সরকার সরাতে পেরেছে এখন পর্যন্ত? কি সংস্কার করলেন আপনি 15 বছর আমি বুঝলাম যে সরকার এমনভাবে তাদের রিজিম তৈরি করেছিল যে আপনি যেখানে হাত দেন তাদেরই লোক। কিন্তু অন্ততপক্ষে একটা বিভিন্ন বিভাগের যারা প্রধান, যারা ডেপুটি প্রধান, এই লোকগুলোকে তো আপনার চিহ্নিত। শেখ হাসিনা তো আপনার এই সমস্ত জায়গায় লোক তার যাচাই বাছাই করে, তার বাপ কি করে, তার মা কি করে, তার দাদা কি করে, তার পরিবার কি করে, সমস্ত কিছু এনএফআই, ডিজিএফআই সব কিছু সংস্থার সদস্য সংবাদ নিয়েই তারপরে তাদেরকে আপনার দায়িত্বে বসিয়েছে। সুতরাং এই লোকগুলোকে আপনি চিহ্নিত করতে কি বাকি আছে? এদেরকে আপনি করেন। বরং 15 বছর যারা ডিপ্রাইভ হয়েছে, 15 বছর যারা যোগ্য লোক আপনার আপনার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই লোকগুলোর মধ্যে যাদের ফিটনেস আছে, যাদের দেশের প্রতি দেশপ্রেম আছে, ভালোবাসা আছে, সেই লোকগুলোকে আপনি দায়িত্ব দেন, তাহলে তো দেশের চেহারা দ্রুত পরিবর্তন হতো। এইটা আমাদেরকে আহত করেছে, হতাশ করেছে। আপনার তো বড় রাজনৈতিক দল, আপনাদের কি এমন কি মনে হয়েছে যে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কি তাড়াতাড়ি নির্বাচন চাইছে, কিংবা কেউ কি আসলে নির্বাচন দেরিতে হোক এমন কিছু কি চাইছে? কেউ একটা বিষয় হচ্ছে যে অনেকের মধ্যে একটা অস্থিরতা, সবাই মনে হচ্ছে আমি ক্ষমতায় চলে এসেছি, সবাই মনে করছে। আজকে নতুন দল করতে চাইছে, তারাও মনে করছে যে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমাদের সঙ্গে যারা জোটের শরিক ছিল বা তারাও মনে করছে আমরা ক্ষমতায় চলে এসেছি। আপনি বাংলাদেশে গত 50 বছরে যদি ট্র্যাক রেকর্ড দেখেন, তো বাংলাদেশে স্বাধীনতার পর একদলীয় শাসন হয়েছে, তার পরবর্তী জিয়া রহমান আসার পরে আমরা বহুদলীয় উন্মুক্ত হয়েছে, এবং গত 50 বছরে মাঠে আপনার পার্লামেন্টে আওয়ামী লীগের জোট, বিএনপি জোটের সাথে লড়াই হয়েছে। এর বাইরে তো কোনো শক্তি তৈরি হয়নি। এখন একটা শক্তি নাই, তাহলে এখানে নির্বাচন হলে কারা জনগণের সমর্থন পাবে? এটা কি বলার অপেক্ষা রাখে? এখন যদি মনে করেন যে বিএনপিকে কৌশলে আটক রেখে, বন্দি রেখে ক্ষমতা আসতে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা, এটাও যুক্তিসঙ্গত হবে না, এটা দেশের জন্য ক্ষতি হবে। এখানে আমরা দেশের স্বার্থেই বলছি, দেশের জন্যই বলছি। যারা আজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা সবকিছুই আছে। আপনারা তো একসাথে যেহেতু রাজনীতি করেন, কিংবা একসময় জোটেও ছিলেন, জামায়াতের দৃষ্টিভঙ্গি কি? তারা কি চাইছে নির্বাচনটা একটু দেরিতে হোক? আমি জামাত নিয়ে আসলে আপনার এই মুহূর্তে কোনো আলোচনা করতে চাচ্ছি না, তার কারণ জামাতের গত 50 বছরের বিভিন্ন সময় যে কর্মকাণ্ডগুলো আছে, এখন এই কর্মকাণ্ডগুলো আলোচনা করতে গেলে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করতে পারে। এখন ধরেন যে 75-এর 15ই আগস্টের পর জিয়া রহমান যখন নতুন রাজনৈতিক দল গঠন করে যাত্রা শুরু করলেন, সে সময় জামাত কিন্তু নিষিদ্ধ ছিল, এবং জিয়া রহমান কিন্তু জামাতকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইভেন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছিল, বাকশাল হয়েছিল, সে আওয়ামী লীগকে পুনরায় আপনার রাজনীতি করার জন্য মুক্ত করেছেন। এখন দীর্ঘদিন কিন্তু জামাতের সাথে আমাদের পথ চলা, মাঝে মাঝে পথ চলাতে হোঁচট খাওয়া হয়েছে। এরশাদের সঙ্গে আমরা একসাথে আন্দোলন করতে গিয়ে, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ আন্দোলন করতে গিয়ে আমরা আন্দোলনের মাঠে থাকলাম, জামাত বললো যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। দেখা গেল এরশাদের রিজিমকে আপনার সে সমর্থন দিয়ে অবশ্য নির্বাচনে চলে গেল, আমরা মাঠেই থাকলাম। আবার দেখা গেল যে আপনি 91 সালে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, জনাব বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে। নির্বাচনে জামাত মোটামুটি একটা এককভাবে নির্বাচনে একটা সিট পেল। আবার কিছুদিন যেতে না যেতে আবার আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে তাদের সিট 18 থেকে 3টে নেমে আসলো, তারপরে আবার জামাতের সাথে জোট হলো। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় যে জামাতের মধ্যে কিছু অস্থিরতা কাজ করছে। দীর্ঘ 15 বছর দেশে যে গুমোট একটা অবস্থা ছিল, সেখান থেকে কিছু মুক্ত মত প্রকাশের স্বাধীনতা পাওয়ার পর সবাই মনে করছে যে, ছাত্ররা একটা গ্রুপ মনে করছে যে আমরাই মনে হয় এখন ক্ষমতায় চলে আসবো, না এখন ক্ষমতা নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন আসলে বিএনপি ক্ষমতা আসবে, আরে বিএনপি অতীতে এই করেছে। রাজনীতি তো আপনার হচ্ছে এটা চর্চার ব্যাপার, গণতন্ত্র চর্চার ব্যাপার। আমি যে সাধু আমি কথা বলবো না, আমি যে একেবারেই মানে কি বলবো আপনাকে যে আমার কোনো দোস্তুটি নেই, সে কথা আমি বলবো না। রাজনীতি তো আপনাকে চর্চার মধ্যে যেতে হবে। আপনি যখন রাজনৈতিক চর্চার মধ্যে থাকবেন, আপনার ভুল ত্রুটি থাকবে, পরবর্তীতে আপনি আবার পরীক্ষায় যাবেন। কিন্তু আমরা তো গত 50 বছরে এই বারবার হোঁচট খাচ্ছি, এই হোঁচটটা যেন না খাই। গণতন্ত্রের পরিবেশটাই হচ্ছে যে গণতন্ত্রের ভিন্নমত থাকবে, সহমত সহনশীলতা থাকবে, মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই যেন একে অপরের সংঘাতের দিকে না যায়। জি, জনাব রতন, আপনার কাছে এই জামাত প্রসঙ্গে একটু জানতে চাইবো যে বিভিন্ন রাজনৈতিক দল তো কাজ করছে, এর সাথে জামাতও কাজ করছে। কেউ কেউ বলছেন প্রশাসনে তাদের একটা হয়তো প্রভাব কাজ করা শুরু করেছে, তারা হয়তো নির্বাচনটা বিলম্বিত হোক এমন কিছু চাইছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। জামাতের অবস্থান কি আপনাদের কাছে পরিষ্কার? জামাত আসলে নির্বাচন প্রশ্নে কি চাইছে? জামাত নিয়ে কথা বলাটা একটু বিপজ্জনক এই কারণে, আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি তখন বিতর্ক করতে পারি, তর্ক করতে পারি, মত খণ্ডন করতে পারি। জামাত একবার বলে সে রাজনৈতিক দল,
তাহলে তার রাজনীতি নিয়ে যেই বিতর্ক করবো সাথে সাথে সে ধর্মীয় দল হয়ে যায়, এবং জামাতের কোনো কথা বললে সে যদি আবার ধর্ম অবমাননার প্রশ্ন তোলে, আরেক বিপদ। এই জন্য কি জামাতের সম্পর্কে কথা বলাটা খুব মুশকিল। যেমন 71 সালে জামাত বলেছিল না, পাকিস্তান আল্লাহর ঘর, ফলে পাকিস্তান না থাকলে ইসলাম টিকবে না। তা সেই জামাত আবার বাংলাদেশের রাজনীতি করছে না। এই জামাত এরশাদের অধীনে নির্বাচন করেনি আওয়ামী লীগ আর জামাত মিলে। এই জামাত আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত ঐক্য করেনি। এই জামাত বিএনপির সঙ্গে তার রাজনৈতিক মিত্রতা করেনি। এখন আবার বিএনপির সঙ্গে জামাতের একটা আপাত দৃষ্টি একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আছে না। ফলে আমি মনে করি একটা রাজনৈতিক দল হিসেবে এই কাজগুলো তারা করতে পারে, কিন্তু যখনই আমি রাজনৈতিক দল হিসেবে তার সমালোচনা করতে যাব, তখনই কালকে হয়তো কেউ বলবে যে এই দেখো জামাতের মানে বিরোধিতা করতে গিয়ে ওরা ধর্মের বিরুদ্ধে চলে গেছে। এই জন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখা বা তাদের বিরোধিতা করা দুটোই খুব বিপজ্জনক, কারণ তারা ধর্মীয় সেন্টিমেন্টটাকে নিয়ে যে কোনো সময় একটা বিভ্রান্তি তৈরি করে দিতে পারে। বরং আমরা যেটা বলতে পারি, আলোচনা করি, আচ্ছা কৃষিনীতি নিয়ে তাদের পরিকল্পনাটা কী, শিল্পনীতিটা নিয়ে তাদের পরিকল্পনাটা কী, শিক্ষানীতি নিয়ে তাদের পরিকল্পনাটা কী, শিক্ষার দায়িত্বটা কে নেবে, আচ্ছা চাকরি পাওয়ার অধিকার মানুষের কেমন থাকবে, শ্রম আইনটা কেমন হওয়া উচিত। আমরা এই বিতর্কগুলো করলে হয় কি, এগুলো একটা বিতর্কের মধ্য দিয়ে একটা সমাধানে আসতে পারবো, কিন্তু ধর্ম নিয়ে বিতর্কে তো আমরা কোনো সমাধানে আসতে পারবো না। এটা তো বিশ্বাস, এটা পবিত্র বিশ্বাস বলে মানুষ, এবং মানুষ মনে করে এটা এমন একটা আবেগ, এটা কেউ কাউকে মানে আহত করতে চায় না। হ্যাঁ, তো ফলে আমি এই জন্য জামাত প্রসঙ্গে আলোচনাটা আমরা করতে চাই না। যেটা আমরা করতে চাই যে এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনের সহযোগিতা নিয়ে, সুবিধা নিয়ে ব্যাংক, বিমা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় কেউ কেউ কর্তৃত্ব করতে চাইছেন। আবার কেউ কেউ আছে যে অর্থনৈতিক যে জায়গাগুলো, হাট, বাজার বা বাস টার্মিনাল, সেগুলোর উপর কর্তৃত্ব করতে চাইছেন। এইগুলো নিয়ে একটা বিরোধ আছে। এই বিরোধটা পিওরলি ইকোনমিক কনফ্লিক্ট। যিনি বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে চান, তিনি তো একটা সুবিধার জন্যই ভিসি হতে চান। জি, তো যিনি একটা ব্যাংকের পরিচালক হতে চান, তিনি একটা সুবিধার জন্যই তো হতে চান এটা। তো ফলে আমরা মনে করি চান সুবিধার জন্য, লেবাসটা নিয়ে আসেন হয়তো অন্যরকম। তা আমরা মনে করি যে অনেকে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারটা দীর্ঘায়িত হলে 3 ধরনের সুবিধা আছে। একটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে ততদিন নানা ধরনের প্রশাসনিক সুবিধা পাবেন, নির্বাচিত সরকার হলে এটা পারবেন না, এই জন্য হয়তো কেউ ভাবতে পারেন। আবার কেউ কেউ আছেন যে বিগত সরকারের আমলে তারা যেভাবে ডিপ্রাইভড হয়েছিলেন, এই সময়ে এই সুযোগ কিছুটা তারা হয়তো পাবেন, তারা একটু চেষ্টা করছেন। আর একদল আছেন যারা মনে করেন যে আমরা একটা নিয়ম এবং আইনের মধ্যে দিয়ে চলতে চাই, সেই নিয়ম এবং আইনটা তৈরি হবে পার্লামেন্টারি ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে। আমরা আলোচনা শেষ করবো, যদি 30 সেকেন্ড কিছু বলতে চান। না, আজকে আলোচনা চমৎকার আলোচনা হয়েছে আপনার। এখানে আমরা চাই যে বাংলাদেশে অতি দ্রুত যে সংকটগুলো রয়েছে উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দ্বার উন্মোচন করে আমরাকে যারা বলতে না হয়, জনাব ডক্টর কর্নেল অলি আহমেদের মতো যারা আন্দোলন, আমরা আন্দোলন নামতে চাই না, কারণ আমরা নির্বাচন জন্য দীর্ঘ 15 বছর যাবত আন্দোলন করেছি। আমরা চাই যে অতি দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে দেশ একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করুক। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।